1965 সালে সাহারা মরুভূমির উপর দিয়ে যখন একটা স্পেসক্রাফট পৃথিবীতে ফিরে আসছিল, তখন এর ভিতরে থাকা দুইজন অ্যাস্ট্রোনট সাহারা মরুভূমির ঠিক মাঝখানে এইরকম একটা অদ্ভুত স্ট্রাকচার দেখতে পায়, যেটাকে ঠিক মানুষের চোখের মতো দেখতে। জেমস ম্যাকডেভিড এবং এডওয়ার্ড হোয়াইট যদি এই স্ট্রাকচারকে না দেখতে পেত, তাহলে এর বিষয়ে হয়তো কখনোই জানা সম্ভব হতো না। কিন্তু এটা কি জিনিস, আর সাহারা মরুভূমিতে এটা কিভাবে তৈরি হলো, সেটা এই ভিডিওতে জানতে পারবেন। প্রায় 18,500 স্কয়ার কিলোমিটারের এরিয়াতে ছড়িয়ে থাকা এই স্ট্রাকচার 250 কিলোমিটার লম্বা এবং 70 কিলোমিটার চওড়া। অর্থাৎ এখানে প্রায় 180টা কলকাতা শহরকে রাখা যাবে। চোখের পুতুলের মতো দেখতে শুধুমাত্র এই সার্কেলটারই ব্যাস 40 কিলোমিটার। আর এই জন্যই এই স্ট্রাকচারকে শুধুমাত্র স্পেস থেকেই দেখা সম্ভব, যাকে আই অফ সাহারা কিংবা রিচার্ড স্ট্রাকচার বলা হয়। অনেকেই হয়তো এটাকে কোনো উল্কাপাতের চিহ্ন বলে মনে করতে পারে, কিন্তু এমনটা নয়। বিজ্ঞানীরা এখানে এখনো পর্যন্ত কোনো উল্কাপাতের প্রমাণ পায়নি, আর এই কারণেই এই স্ট্রাকচারটা আজ পর্যন্ত বিজ্ঞানীদের মাথা খারাপ করে রেখেছে। হাজার হাজার মাইল এরিয়াতে ছড়িয়ে থাকা মরুভূমির মাঝখানে এই অদ্ভুত স্ট্রাকচারটা কিভাবে তৈরি হয়েছে, সেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। তবে ইতিহাসবিদরা ইতিহাসে হারিয়ে যাওয়া আটলান্টিস শহরের যে নকশার কথা বলেছে, তার সাথে সাহারা মরুভূমির এই স্ট্রাকচারের অনেক মিল আছে। আটলান্টিস খুবই উন্নত একটা সিভিলাইজেশন ছিল, যা শহরগুলোকে রিংয়ের মতো আকারে তৈরি করা হয়, আর প্রত্যেকটা রিং ব্রিজ দিয়ে একে অপরের সাথে জোড়া ছিল, যার নিচে দিয়ে সমুদ্রের জল যেত। আই অফ সাহারা এবং আটলান্টিসের শেপের মধ্যে অনেক মিল আছে। 2500 বছর আগে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস সেই সময়ের পৃথিবীর একটা ম্যাপ তৈরি করে, যাতে আফ্রিকার পশ্চিম দিকে আটলান্টিস নামে একটা শহরের নাম রয়েছে। এই ম্যাপকে এই সময়ের ওয়ার্ল্ড ম্যাপের সঙ্গে যদি মেলানো হয়, তাহলে প্রাচীন আটলান্টিসের লোকেশন রিচার্ড স্ট্রাকচারের সাথে একেবারে মিলে যায়। রিচার্ড স্ট্রাকচারের রিংগুলো এতটাই বড় যে মাটিতে দাঁড়িয়ে এগুলোকে কখনোই দেখা যাবে না। কেউ কখনোই বুঝতে পারবে না সেই রিংয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে। তবে এখানে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যার থেকে জানা যাবে 12,000 বছর আগে এখানে মানুষ বসবাস করত। অন্যদিকে গোটা পৃথিবীতে আই অফ সাহারার মতো স্ট্রাকচার আর কোথাও পাওয়া যায়নি, আর এই জন্যই এটা বিজ্ঞানীদের কাছে একটা রহস্য হয়ে আছে। রিচার্ড স্ট্রাকচার ছাড়াও সাহারা নিজের মধ্যে প্রচুর পরিমাণে রহস্যকে লুকিয়ে রেখেছে। আমরা যখনই সাহারার কথা ভাবি, তখনই সর্বপ্রথম আমাদের মনে বিশাল একটা মরুভূমি, বালির পাহাড় এবং মারাত্মক গরমের কথা মনে হয়। কিন্তু জানা আছে কি, সাহারা মরুভূমি আগে সবুজ গাছপালাতে ভরা ছিল। এই মরুভূমি প্রায় 90 লাখ স্কয়ার কিলোমিটারের এরিয়াতে ছড়িয়ে রয়েছে, যেটা প্রায় ইউরোপ মহাদেশের সমান। সাহারার মধ্যে 11টা দেশ আছে এবং এর আয়তন ধীরে ধীরে বেড়েই যাচ্ছে। প্রত্যেক 100 বছরে সাহারা মরুভূমি 10% করে বাড়ছে। কিন্তু কেন? সাহারা মরুভূমিতে এত পরিমাণে বালি কোথা থেকে এলো? এই মরুভূমির সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটা ইজিপ্টে রয়েছে, যেটা হোয়াইট ডেজার্ট নামে বিখ্যাত। একে দিনের বেলায় মেরুদেশের মতো দেখতে লাগে। এখানে সাদা বালি এবং লাইমস্টোনের ধাপগুলো এই জায়গাটাকে অনেক সুন্দর বানিয়েছে। কিন্তু আসলে এই জায়গাটা একসময় সমুদ্রের নিচে ছিল। আজ থেকে 25 কোটি বছর আগে পৃথিবীতে যখন ডাইনোসর বাস করত, সেই সময় এই সাহারা মরুভূমির জায়গাতে টেথিস নামে একটা সমুদ্র ছিল। কোটি কোটি বছর ধরে জলের চাপ এখানে একটা লাইমস্টোনের লেয়ার তৈরি করে। এরপর যখন নতুন কন্টিনেন্ট তৈরি হয়, তখন এই সমুদ্র শুকিয়ে যায় এবং ওই লাইমস্টোনের লেয়ার বাইরে বের হয়ে আসে। এরপর বাতাসের ধাক্কাতে লাইমস্টোন ভেঙে টুকরো টুকরো হয়ে বালির আকারে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং হোয়াইট ডেজার্টে পরিণত হয়। শুধু হোয়াইট ডেজার্টই না, গোটা সাহারা মরুভূমি এইভাবেই তৈরি হয়েছে। যেখানে লাইমস্টোন ছিল সেখানে হোয়াইট ডেজার্ট, যেখানে স্যান্ডস্টোন ছিল সেখানে সাধারণ মরুভূমি তৈরি হয়েছে। তবে সাহারা মরুভূমি প্রথম থেকেই এই রকম ছিল না। এর বালির নিচে থেকে বিজ্ঞানীরা প্রচুর পরিমাণে গাছ এবং লতাপাতার জীবাশ্ম পেয়েছে, যেগুলো সাহারার মতো মরুভূমিতে কোনোভাবেই জন্মানো সম্ভব না। যার মানে হলো কোনো এক সময় সাহারাতে গাছপালা বন জঙ্গল ছিল, যেটা এখনকার সাহারার থেকে একেবারে আলাদা। 26 বছর আগে পৃথিবীতে আইস এজ শুরু হয় এবং সমস্ত কিছু জমে বরফ হয়ে যায়। ভূতত্ত্ববিদদের মতে এটা পৃথিবীর 5 নম্বর আইস এজ ছিল। আমাদের পৃথিবীতে কয়েক কোটি বছর ছাড়াই আইস এজ শুরু হয়, আর এমনটা সাধারণত পৃথিবীর অরবিটের পরিবর্তনের জন্য যখন সূর্য থেকে পৃথিবী দূরে সরে যায় তখনই হয়। লাস্ট আইস এজে বিষুবরেখাতে থাকা আফ্রিকার জমিনি ঠিকই, কিন্তু এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। যেখানে গোটা পৃথিবী বরফের মোটা চাদরে ঢাকা ছিল, সেখানেই আফ্রিকার সবুজ গাছপালার জঙ্গলে ভরা ছিল। এখানে বৃষ্টি হতো, নদী বইত, লেক ছিল। আর এই লেক যদি থাকতো, তাহলে এটা হয়তো পৃথিবীর সবচেয়ে বড় লেক হতো। এখানে সব ধরনের জন্তু জানোয়ার ছিল, যেমনটা রেন ফরেস্টে থাকে। এসব ছাড়াও এখানে প্রচুর পরিমাণে আদিম মানুষ বসবাস করছিল।
আসলে সেই সময় আফ্রিকাতে কৃষিকাজের উপযুক্ত পরিবেশ ছিল, পশুপালন করা সম্ভব ছিল এবং আবহাওয়া ছিল মানুষের থাকার জন্য একদম পারফেক্ট, যেমনটা এই সময় ইউরোপের দেশগুলোতে রয়েছে। প্রায় 25 লক্ষ বছর ধরে চলতে থাকা এই বরফের যুগ আজ থেকে 11,000 বছর আগে শেষ হয়। এরপর পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে এবং বরফ গলতে শুরু করে। এরপর কয়েক হাজার বছর আফ্রিকা এইরকমই থাকে, কিন্তু প্রায় 6,000 বছর আগে আফ্রিকার আবহাওয়াতে পরিবর্তন শুরু হয় এবং আফ্রিকার সবুজ গাছপালার জঙ্গল শুকিয়ে যায়। কোটি কোটি বছর আগে আফ্রিকাতে যে একসময় সবুজ গাছপালার জঙ্গল ছিল, সেটা পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে বড় নদী নীল নদের কাছে দেখা যাবে। যখন উত্তর আফ্রিকা মরুভূমিতে পরিণত হয়, তখন এখানে থাকা প্রাচীন ইজিপশিয়ানদের কাছে বেঁচে থাকার জন্য শুধুমাত্র নীল নদের জলই ছিল। প্রাচীন ইজিপশিয়ানরা অনেকবার নীল নদের জল আসলে কোথা থেকে আসে সেটা জানার চেষ্টা করেছিল, কিন্তু এর এত কটা শাখা রয়েছে যে তারা সেটা জানতেই পারেনি। আর এই জন্যই তারা নীল নদকে পুজো করতে শুরু করে। তাদের মতে এটা এমন একটা নদী ছিল যার জল কোথা থেকে আসে কেউ জানে না। আধুনিক সময়েও এই নদী কোথা থেকে তৈরি হয়েছে সেটা জানার জন্য অনেকবার এক্সপিডিশন করতে হয়েছে। নীল নদ 11টা দেশের উপর দিয়ে গিয়েছে। পৃথিবীতে যতবার আইস এজ হয়েছে ততবারই আফ্রিকাতে হয় অনেক বেশি গরম ছিল কিংবা সাধারণ তাপমাত্রা ছিল, কিন্তু এখানে মেরুদেশের মতো অবস্থা কখনোই হয়নি যেখানে মানুষ থাকতে পারবে না। সেই জন্যই মানুষের অনেক প্রাচীন সিভিলাইজেশনের প্রমাণ আফ্রিকা থেকেই পাওয়া গেছে। এমনও বলা যেতে পারে হয়তো মানুষের জন্ম এখান থেকেই হয়েছে। 1974 সালের নভেম্বর মাসে ইথিওপিয়ার হাদার থেকে মানুষের সবচেয়ে প্রাচীন কঙ্কালটা পাওয়া গেছে, তবে এর কিছু অংশ নষ্ট হয়ে গেছে। এই কঙ্কালটা প্রায় 32 লাখ বছর পুরানো। বিজ্ঞানীদের প্রমাণ অনুযায়ী মানুষের প্রথম প্রজাতির জন্ম এখনকার আফ্রিকাতেই হয়েছে। সাহারাতে এনএডি প্লেটিউ নামে একটা জায়গা আছে যেখানে একটা সিক্রেট বাগান রয়েছে। এই জায়গাটা সাহারাতে সফর করা মানুষদের জন্য একটা স্বর্গ, কারণ সাহারাতে সফর করার সময় তারা এই জায়গাতে থামে, তাদের উটকে জল খাওয়ায় এবং এখানে ঠান্ডা গুহাতে রেস্ট নেয়। এই গুহার ভিতরে প্রাচীন সময়ের কিছু প্রমাণ এখনো রয়েছে, যে সময়ের আফ্রিকা সবুজ গাছপালাতে ভরা ছিল। এই গুহার দেয়ালে বিভিন্ন ধরনের ছবি রয়েছে, তবে বেশিরভাগ গরুর ছবি। আর এই জন্তুকে সেখানেই পাওয়া যায় যেখানে ঘাস লতাপাতা বেশি আছে। কিন্তু এই সময় সাহারাতে উট ছাড়া অন্য কোনো জন্তুর পক্ষে চলাফেরা করা সম্ভব না। 1940 সাল পর্যন্ত এখানে আফ্রিকান সিংহ পাওয়া যেত, কিন্তু এখন সেটাও শেষ হয়ে গেছে। এই সিক্রেট বাগানের জলের মধ্যে এখনো কিছু কুমির থাকে, কিন্তু জানার বিষয়টা হলো মরুভূমির মাঝখানে এরা কোথা থেকে এলো। গবেষকদের মতে এই আফ্রিকান কুমির অন্য কোথাও থেকে আসেনি, এরা হাজার হাজার বছর ধরে এখানেই বসবাস করছে। খাবার কম থাকার জন্য এরা এই জলাশয়ের মাছ এবং ব্যাঙ খেয়ে বেঁচে থাকে, আর এই জন্যই এদের সংখ্যাও অনেক কমে যাচ্ছে।